স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি আমি আজকে ক্লাস 10-এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই গল্পটা নিয়ে। আজকে আমরা পড়ব এই গল্পের প্রথম ইউনিট। চলো শুরু করা যাক। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লেখিকার নাম হচ্ছে নয়নতারা সেহগাল। প্রথমে একটু কবি পরিচিতিটা জেনে নিই। Nayanthara Sehgal is one of the first female Indian writers in English to receive wide recognition. নয়নতারা সেহগাল ছিলেন এমন একজন মহিলা, তিনি ভারতীয় মহিলা এবং তিনি ইংরেজিতে অনেক কিছু লিখেছিলেন এবং ভারতের মহিলা কবিদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় কবি ছিলেন এই নয়নতারা সেহগাল। Her fiction deals with India's response to the crisis brought about by political changes. তার লেখার মধ্যে দিয়ে ভারতীয় রাজনৈতিক পরিবর্তনের ফলে যে জনজীবনে যে ছাপ পড়তো বা দাগ পড়তো সেই সম্পর্কে তিনি লিখতেন। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1986 সালে তার উপন্যাস রিচ লাইক আস তার জন্য। এবার এই গল্পটা কি সম্পর্কে সেটা আমরা দেখি। বলছে যে দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফর্ম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। এই যে গল্পটা, এই গল্পটা নেওয়া হয়েছে নয়নতারা সেহগালের প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে। দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, কি সম্পর্কে না গান্ধীজির মৃত্যু সম্পর্কে এই গল্পটা তার লেখা। It vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of মহাত্মা গান্ধী। শুধুমাত্র যে তার নিজস্ব দুঃখ হয়েছিল গান্ধীজির মৃত্যুতে সেই সম্পর্কে তিনি বলেননি, তিনি নিজের দুঃখের পাশাপাশি সারা ভারতবাসী যে একদম পিতৃহারা হয়ে পড়েছিল সেই সম্পর্কেও তিনি এই গল্পের মধ্যে দিয়ে বুঝিয়েছেন। তাহলে চলো আমরা ইউনিট 2টা শুরু করি। বলছে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. আমি বাড়িতে বসে একদম সন্ধ্যার চা পান করছিলাম। এটা ছিল 30শে জানুয়ারি 1948 সাল, যখন আমাকে একটি জরুরি ফোনের মাধ্যমে বিড়লা হাউসে আসতে বলা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি যখন একটা প্রার্থনা সভায় যাচ্ছিলেন, সেই প্রার্থনা সভায় যাওয়ার আগে তাকে গুলিবিদ্ধ করা হয়। ওয়াজ শট মানে তাকে গুলিবিদ্ধ করা হয়। আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। আমি একদম শোকে বিহ্বল হয়ে পড়েছিলাম, একদম শোকে দুঃখে আমি ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম যখন আমি বাড়ির সামনে থেকে একটি গাড়িতে প্রবেশ করি বা গাড়ির মধ্যে উঠি। At the বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, গান্ধীজির আত্মীয়রা এবং অনুগামীরা হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার ডেড বডির চারিধারে তারা একদম কেমনভাবে ছিল, গ্যাদার্ড রাউন্ড মানে গোল হয়ে জড়ো হয়েছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, তার সেই ঘরটা ছিল একেবারে সাইলেন্স মানে একেবারে নিস্তব্ধ। অ্যাজ গান্ধীজি ব্রিদেড হিজ লাস্ট। কেন নিস্তব্ধ ছিল? কারণ এতদিন যিনি বক্তব্য রাখতেন গান্ধীজি, তিনিই তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাই সেই ঘরটা একেবারে পুরো নিস্তব্ধ বা শান্ত। ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi like a flame fanned by wind.
এই যে গান্ধীজির মৃত্যু সংবাদটা একদম আগুনের শিখার মতন চারিধারে ছড়িয়ে পড়ল। ধরো কোথাও একটা আগুন জ্বলছে, সে আগুনটাতে যদি আমরা হাওয়া দিই তাহলে যত তাড়াতাড়ি আগুনটা বাড়তে থাকে, সেই রকমই তার এই মৃত্যু সংবাদটা একদম পুরো দাবানলের মতন চারিধারে ছড়িয়ে পড়লো ইনস্ট্যান্টলি, মানে তৎক্ষণাৎ। Sad groups of men and women had collected around Birla House. অনেক দুঃখিত পুরুষ এবং মহিলারা সেই বিড়লা হাউসের চারিপাশে জড়ো হয়েছিলেন। Out of every window one could see the brown blur of faces. প্রত্যেকটা জানলা দিয়েই তারা লেখিকা দেখতে পাচ্ছিল যে এক একটা মানুষের মুখ, বা প্রত্যেকটা জানলা দিয়েই তারা শুধু বাইরে মানুষের মুখই দেখতে পাচ্ছিল। তাদের ফ্যাকাশে বা বিবর্ণ বাদামি রঙের মুখগুলো প্রত্যেকটা জানলা দিয়ে দেখা যাচ্ছে। দে ডিড নট মেক এ সাউন্ড, কিন্তু তারা ছিল একেবারে নিস্তব্ধ, তারা কোনো রকম কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। এই বাইরে এত লোকের জমায়েত, কিন্তু একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ছিল সেই বিড়লা হাউসের চারিপাশে। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। যেন মনে হচ্ছিল, অ্যাজ ইফ মানে মনে হওয়া, যেন মনে হচ্ছিল সময় সেই সেই ক্ষণে থমকে গিয়েছিল, সময় আর এগোচ্ছিল না, বা ঘড়ির কাঁটা চলছিল না, মানে সময়টা একেবারে থমকে গেছে বা সময়টা দাঁড়িয়ে গেছে। The people were too stunned to speak in the beginning. মানুষজন এতটাই স্টান্ড মানে অবাক হয়ে যাওয়া, মানুষজন এই গান্ধীজির মৃত্যুতে এতটাই অবাক হয়ে পড়েছিল যে তারা কিছু বলতেই তারা পাচ্ছিল না, মানে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল তাদের। ল্যাটার পরে দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, পরে তারা তীব্রভাবে চিৎকার করতে কাঁদতে আরম্ভ করেছিল। শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা তীব্রভাবে চিৎকার এবং কান্নাকাটি শুরু করেছিল। দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। জসল্ড মানে ধাক্কাধাক্কি করা। তারা সেই বাইরে অত লোকের ভিড়, সেটা হই হট্টগোল একটা শুরু হয়ে যায় এবং তারা ধাক্কাধাক্কি করতে থাকে। কেন না, তারা সেই বিড়লা হাউসের মধ্যে প্রবেশ করতে চায় এবং গান্ধীজিকে এই শায়িত অবস্থায় তারা দেখতে চায়। দে কামড এ লিটল, তারা একটু, কাম মানে শান্ত হওয়া, CALM, কামড এ লিটল, তারা একটু শান্ত হয়েছিল। হোয়েন, যখন, ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা অ্যানাউন্স করা হয়, এটা ঘোষণা করা হয়, দ্যাট যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। যখন এটা ঘোষণা করা হয় যে গান্ধীজিকে শেষবারের মতন দেখতে দেওয়া হবে তার শেষকৃত্যের আগে, ফিউনারাল মানে শেষকৃত্য, তার শেষকৃত্যের আগে তাকে দেখতে দেওয়া হবে, সকলের জন্য প্রবেশ করার অনুমতি থাকবে। When one is faced with the shock of a loved one's death, যখন কোনো মানুষের প্রিয় মানুষ মারা যায়, প্রত্যেকেরই একজন, দুজন, তিনজন, প্রত্যেকেরই ফ্যামিলি মেম্বার থাকে, বা যখন সেই প্রিয় মানুষ যখন মারা যায়, ওয়ান উইম্পার্স মানে একজন তখন বিলাপ বকে, মানে সেই দুঃখে সে বলতে থাকে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। এখন আমার কি হবে, তুমি তো ছেড়ে চলে গেলে। যখন কোনো প্রিয় মানুষ যখন মারা যায় তখন লোকে সেটাই বলে যে তুমি তো ছেড়ে চলে গেলে, তাহলে এবার আমার কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মোর্নিং পিপল। লেখিকা বলছে ওখানে যতজন মানুষ দাঁড়িয়েছিল তাদের মনে এই প্রশ্নটা কিন্তু নিশ্চিত সবার প্রথমেই আসছিল যে এবার তাহলে এই যে গান্ধীজি একটা বটগাছের মতন একজন, মানে আমাদের
ফাদার অফ নেশন, জাতির পিতা হিসাবে পুরো দেশটাকে তিনি আগলে রাখতেন, তাই তো? সকলের দুঃখ কষ্ট তিনি বুঝতেন, তাদের সকলকে সাহায্য করার তিনি আপ্রাণ চেষ্টা করতেন এবং সাহায্যও তিনি করতেন। তাহলে এবার যখন সকল মানুষ যখন পিতৃহারা হয়ে পড়ল, এবার তাহলে তাদের কি হবে? এই প্রশ্নটা কবি বলছেন যে প্রত্যেকের মনেই কিন্তু প্রথমে এসেছে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, ওই বাইরে দাঁড়িয়ে থাকা লক্ষ লক্ষ মানুষদের দেখে মনে হচ্ছিল যে তারা লস্ট চিলড্রেন, মানে হারিয়ে যাওয়া শিশুর মতন তারা রয়েছে। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, আমরা এই কথাগুলোই ভাবতে ভাবতে যখন আমরা বসেছিলাম তখন আমরা বসে এই কথাগুলোই ভাবছিলাম। স্টিল শকড, তখনও আমরা কি ছিলাম? তখনও আমরা ছিলাম শকড, মানে আঘাতগ্রস্ত, তখনও আমরা আহত ছিলাম। অ্যান্ড আনবিলিভিং, এবং তখনও আমরা বিশ্বাস করতে পারছিলাম না নিজেদের চোখকে যে গান্ধীজি আর নেই। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট, তারপর আমরা সম্প্রচার শুনেছিলাম। টেলিং দ্য পিপল, যে মানুষদের জানিয়ে সম্প্রচার হচ্ছিল বা বলা হচ্ছিল, পিপল অফ ইন্ডিয়া, ভারতবাসীদের জন্য সম্প্রচার করা হচ্ছিল, দ্যাট, যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু, আমরা জানি গান্ধীজিকে আমরা বাপু বলে ডাকতাম, বাপুজি বলে ডাকতাম, তাই তো? তাহলে তাদের বাপু আর তাদের মধ্যে নেই। এইটাই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট, পাসিং অ্যাওয়ে অফ বাপু। প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা শব্দের মানে একদম পরিষ্কারভাবে বুঝিয়েছি। যদি কারোর কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর পরেই নেক্সট ইউনিটটাও তোমাদের, নেক্সট ইউনিটগুলো তোমাদের চলে আসবে। চ্যানেলটার পাশে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে লোকেও সবাই দেখতে পায়, জানতে পারে এবং খুব সহজেই বুঝতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।